জোড়া বৈঠক, লক্ষ্য বৈধ ভোটারদের নিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। বিচারকদের সঙ্গে কমিশন, রাজ্য প্রশাসনের বৈঠক যখন হাইকোর্টে এখনো চলছে, ঠিক তার পরপরই সন্ধ্যে 7টায় রয়েছে পুলিশ প্রশাসনের সঙ্গে বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক। আর এরই মধ্যে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রীর লেখা রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি জানিয়ে এই স্টুডিওতে আমি আলোচনায় আসবো, স্টুডিও অতিথিদের কাছে প্রত্যেকের কাছে আমি আলোচনায় আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে দুটি বৈঠকের কথা বললাম। একটি বৈঠক এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে চলছে, যেটা বিকেল 5টা নাগাদ শুরু হয়েছে, এবং আরেকটি বৈঠক সন্ধ্যে 7টায় হওয়ার কথা রয়েছে, যেটা কমিশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে হবে, যেটা বাহিনী নিয়ে বৈঠক। দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, সৌভিক মজুমদার এবং অনির্বাণ বিশ্বাস রয়েছেন। প্রায় 1 ঘন্টা হতে চললো সৌভিক, এই বৈঠক এখনো চলছে কলকাতা হাইকোর্টে, কি খবর পাচ্ছ? দেখো, যেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শেষ হবে। মূলত তুমি জানো যে আজকে মাননীয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল তিনি কিন্তু এই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন, এবং এই বৈঠকে ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, ডিজিপি এবং তার পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও উপস্থিত রয়েছেন। তুমি জানো যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিচার বিভাগকে সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী ইতিমধ্যে কিন্তু যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে মাননীয় বিচারকরা রয়েছেন তারা কিন্তু এই এসআইআরের বাকি যে কাজ রয়েছে সেই কাজটা তারা সুসম্পন্ন করবেন। ফলে তো সেই মর্মে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের কাছে এবং রাজ্য সরকারের কাছে কোন অফিসাররা বা কোন আধিকারিকরা এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন তাদের একটা লিস্ট পাঠানো হয়েছে। তারা আজকে থেকে কাজ শুরু করেছেন। এখন এই কাজ শুরু করার পরে এবং এই যে নির্ধারিত সময়সীমা রয়েছে অর্থাৎ 28শে ফেব্রুয়ারির মধ্যে, এই সময়ের মধ্যে এই কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলি নিয়ে যেমন একদিকে আলোচনা হচ্ছে, এবং তার পাশাপাশি গত শনিবার থেকে আজকে পর্যন্ত এই এসআইআরের কাজ করতে গিয়ে গ্রাউন্ড লেভেলে কি কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে সেইটার জন্যই কিন্তু মূলত এই আলোচনা। ফলে যেটা মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই যে বৈঠক রয়েছে সেই বৈঠক শেষ হবে। তোমার মনে থাকবে যে শুক্রবারই সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে বিচার বিভাগকে সক্রিয় করতে হবে, এবং সেই মোতাবেকই কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তিনি গোটা বিষয়টার এই মুহূর্তে পর্যবেক্ষণ করছেন। বেশ সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এরই পাশাপাশি আরেকটা বৈঠকের কথা বলছিলাম। দেখুন, আপনারা জানেন যে 2 দফায় মার্চ মাসে 10 তারিখের মধ্যে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। এখন তাদের কোথায় কিভাবে মোতায়েন করা হবে তাই নিয়েই রাজ্য প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। মূলত অনির্বাণ, কোন কোন বিষয় আলোচনার মধ্যে আসতে পারে আজকে? শুভজিৎ, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে 1 মার্চ এবং 10ই মার্চের মধ্যে 2 দফায় প্রায় 480 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছবে। স্বাভাবিকভাবেই কিন্তু আজকে রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে সিইও অফিস বুঝে নিতে চাইছে যে কোন জেলায় কত সংখ্যক বাহিনী প্রয়োজন রয়েছে, এবং তার থেকেও যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমরা দেখে থাকি যেটা যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর সচরাচর এই ধরনের বৈঠকগুলি হয় যে কোথায় কত বাহিনীর প্রয়োজন, কোথায় কোন জেলায় সেন্সিটিভ এরিয়া রয়েছে। কিন্তু সেই বৈঠকটা কিন্তু আগেই করে নিতে চাইছে একেবারে ইলেকশন কমিশন। বলা যেতে পারে ব্লু প্রিন্ট রেডি করতে চাইছে বিধানসভা নির্বাচনের জন্য, এবং সে কারণে কিন্তু রাজ্য প্রশাসনের কাছ থেকে একেবারে রিপোর্ট নেওয়া হবে যে কোন জেলায় কতগুলো সেন্সিটিভ এরিয়া রয়েছে, কোথায় কত সংখ্যক ক্রিমিনাল রয়েছে যারা এখনও জামিনে মুক্ত রয়েছে, এবং স্বাভাবিকভাবে কী পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশ বর্ডার যেহেতু রয়েছে, আমাদের সঙ্গে নেপাল বর্ডার রয়েছে, সেই বর্ডারগুলোর কী পরিস্থিতি, এই সার্বিক আলোচনা কিন্তু আজকে করে নেওয়া হবে একেবারে রাজ্য প্রশাসনের সঙ্গে। সেই কারণেই কিন্তু বৈঠকে উপস্থিত থাকবেন ডিজি নিজে, এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের কমিশনার তিনিও উপস্থিত থাকবেন। এছাড়া যিনি পুলিশ অবজারভার থাকবেন তিনিও কিন্তু উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। ফলত আজকের বৈঠক কিন্তু একেবারে বলা যায় যে 26শে নির্বাচনের আগে পুরো বাহিনীর এবং তার নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা নিয়ে প্রস্তুতি বৈঠক। একেবারে অনির্বাণ এবং সৌভিক দুজনকে ধন্যবাদ। আমি এইখানে দর্শকদের শুধু একটু জানাতে চাইবো যে সর্বোচ্চ আদালত যে নির্দেশটা দিয়েছিল যে একেবারে জুডিশিয়ারি এই গোটা এসআইআর নিষ্পত্তির বিষয়টা করবে মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে আনম্যাপড ভোটারদের নিয়ে, কিন্তু রবীন্দ্রনাথবাবু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে সিইও জানিয়েছেন যে পোর্টাল তৈরির কাজটা চলছে। আচ্ছা, কত এরকম রয়েছে যার এই এসআইআর সংক্রান্ত নথি ঝাড়াই বাছাইয়ের কাজটা করতে হবে? অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা থেকে জেলা ভিত্তিক সেই তালিকা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। হাতে বাকি রয়েছে মাত্র 4টে দিন। 4টে দিনের মধ্যে বিপুল পরিমাণ, শনিবার জানা গেছিল সংখ্যাটা 45 লাখ, এখনো পর্যন্ত কারেন্ট ইনফরমেশনটা নেই। মানে বিশাল টাস্ক, হিমালয়ান টাস্ক তো এখনো পর্যন্ত মনে হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছে যে 28 তারিখ একটা লিস্ট বার করতেই হবে, কিন্তু সেটাই যে পূর্ণাঙ্গ সেটা বলেনি। বলেছে এরপরে অ্যানেক্সার হিসেবে মানে সংযোজনী একটা তালিকা তারপরে বেরোবে। এখন আমরা কিন্তু এই মুহূর্তে জানি না ঠিক কত সংখ্যক ভোটারের তথ্য যাচাই করা হবে।
আনন্দবাজারে আজকে দেখছিলাম 1,70,00,000 তথ্য যাচাই করা হবে। এখন যাদের আপলোড করা হয়নি বা করতে গিয়ে ভুল হয়েছে অথবা ভুল আপলোড করা হয়েছে, এইগুলো যাচাই করা হবে। এখন এটা একদিক থেকে ভালো হলো, গোটা বিষয়টা কিন্তু আর ইলেকশন কমিশনের মানে কি না কেন্দ্র বিজেপি না তৃণমূল কেউই কিন্তু ইলেকশন কমিশনের হাতে আর দায় ঠেলতে পারবে না। গোটা বিষয়টার দায়টা ঠেলা যদি করতেই হয় বিচার বিভাগের উপর দায়িত্ব চলে গেছে। সুতরাং এবার এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যা সিদ্ধান্ত নেবেন এটাকে মনে করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার। সুপ্রিম কোর্টের অর্ডার, তার মানে বিচার বিভাগ যে অর্ডার দিচ্ছে সেটা ফাইনাল, এবং তাতে যদি ডিসস্যাটিসফাইড হয় তাতে কোর্টেই যেতে হবে, বিচার বিভাগের কাছেই যেতে হবে, আর ইলেকশন কমিশনের কাছে যাওয়ার কোনো রাস্তা থাকলো না। কারণ দুটো দলই এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, মানে বিজেপি বলছে বটে কিন্তু বিজেপি এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো বিজেপি এবং তৃণমূল, তাতে এইদের হাতে গিয়ে চলে গেল বিচার বিভাগের হাতে। এটার একটাই আমি ফলাফল মনে হচ্ছে খুব মারাত্মক, যে এটা যদি এইরকম যদি হয়, কেন্দ্র রাজ্যের এইরকম যদি একটা সংশয়ের জায়গা, ট্রাস্টের অভাব যেটাকে আমরা বলি, বিশ্বাসের অভাবের যদি জায়গা তৈরি হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে কি এরকম বিচার বিভাগ আসবে? তাদের তো একটা মিনিমাম একটা কাজ করবার জায়গা তৈরি করতে হবে। সারা রাজ্যে সারা দেশের কোথাও এটা হলো না, শুধু পশ্চিমবঙ্গে হলো, এবং বিচার বিভাগ পাগল হয়ে গিয়ে শেষ পর্যন্ত, মানে আমি মজা করে বলছি যে শেষ পর্যন্ত আমাকে বাধ্য হলেন যে এইটা বলতে যে না, বিচার বিভাগীয় আধিকারিকরা মানে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন তারা এই গোটা ব্যাপারটা দেখবেন। এটা একটা দুঃখজনক ঘটনা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুঃখজনক ঘটনা, এবং কেন্দ্র রাজ্যের সম্পর্কের ক্ষেত্রে এর ফল কিন্তু মারাত্মক। কারণ এই এবার থেকে আর ইলেকশন কমিশন এবং এই 250 জন বিচারক আপনারা জানবেন যে আমাদের দেশে আমাদের রাজ্যে কি বিপুল পরিমাণে মামলার ফাইল কার্যত পাহাড়ের মতন থেকে থাকে, বিচার প্রার্থীর সংখ্যা বিপুল, তার মাঝে 250 জন বিচারক অগ্রাধিকারের ভিত্তিতে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই কাজটা করছে। সংঘাতটা এই জায়গাতে গিয়ে পৌঁছেছে, কিন্তু তা নিয়েও সেটা নিয়েও কিন্তু রাজনীতি চলছে সমান তালে। আমি এইখানে তৃণমূলের প্রতিনিধির কাছে আসাটাকে বিরোধী দলনেতা কি বলছে তার একটা আশঙ্কার জায়গা তুলে ধরেছেন তিনি আজকে। দেখুন, তথ্যোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে, 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি, পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। আড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে 2 জন সহযোগিতা করবেন, একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। কাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছেন, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব, এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে আমরা ইসিআইকে পাঠাবো। স্পষ্ট এটা বলা ছিল যে একেবারে এই যে বিচারক তাদের সাহায্য করবেন, একদিকে হচ্ছে ইসিআই এর মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকারের তরফে একজন আধিকারিক। শুভেন্দু অধিকারী যেটা আশঙ্কা, সেই আশঙ্কাটা মারাত্মক তন্ময় দা, সেটা হচ্ছে এখানেও হস্তক্ষেপ করার চেষ্টা করতে পারে তৃণমূল কংগ্রেস। নাম তিনি কোনো রাজনৈতিক দলের করেননি, মধ্যস্থতাকারীর ভূমিকায়, মানে আবার একটা বানচাল করে দেওয়ার চেষ্টা, এইটা আশঙ্কা করছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা আশঙ্কা করছেন কারণ তিনি ভয় পেয়েছেন। তিনি ভেবেছিলেন, আমি আগের দিন এই তোমার শোতে যেটা দেখাচ্ছিলাম যে উদাহরণটা, এইভাবে হাজার হাজার লোকের নাম বাদ দিয়ে দেবেন, ডকুমেন্টস নিড টু বি রিভিউড বলে আবার রোল অবজারভাররা
ইআরও এবং এইআরওদের উপর চাপ সৃষ্টি করবেন এবং তারপরে তারা 1 ঘন্টার মধ্যে 5000 ডকুমেন্টস আর একবার রিভিউ করতে পারবেন এবং তারপরে ডিসিশনটা নিয়ে নেবেন রোল অবজারভাররা। সেই জায়গাটা থেকে যখন বিচার বিভাগের পক্ষ থেকে একজন বিচারপতি পুরো বিষয়টা দেখবেন, তখন ভরসা রাখা উচিত। এই তো কিছুদিন আগে বলছিলেন সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি, আমরা তো বলছি সুপ্রিম কোর্টের রায়ে খুশি, তাহলে এখন কেন তিনি শঙ্কা প্রকাশ করছেন? তাহলে তো যারা বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন আগে থেকেই তাদের উপর শঙ্কা প্রকাশ করছেন বা চাপ বাড়ানোর চেষ্টা করছেন। এটা করে লাভ হবে না। আমরা আবার বলছি, আবার বলছি ওই যে চাপ বাড়ানোর চেষ্টা করছেন যাতে নাম বাদ যায়, নাম বাদ যায়, নাম বাদ যায়, এতদিন তো ওই চাপটাই তৈরি করছিলেন। কিন্তু আমরা আবার বলছি সুষ্ঠুভাবে কাউরি যারা বৈধ ভোটার তাদের নাম যাতে বাদ দিতে না পারে, সেটা নিশ্চয়ই বিচার বিভাগের পক্ষ থেকে যিনি উপস্থিত থাকবেন তিনি সেই বিষয়টা নজর রাখবেন এবং সেই ভরসা আমরা রাখি। আমরা কংগ্রেস ভরসা রাখছে, কিন্তু বিজেপি ভরসা রাখছে না, বরং একটা পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে মনে করা হচ্ছে। আমি অভ্রর কাছে আসবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর অভিযোগ নিয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন একবার। দিশাহারা মন্তব্য। তার কারণ হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে যে প্রসেসটা চলছে সেটা তো ওদের পছন্দ হচ্ছে না। তো ওরা তো জানে যে ওরা জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে ওদের পছন্দ মতো লোক ঢুকিয়ে যে ম্যানিপুলেশনটা করতে চাইছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপদগুলো সকলের সামনে এনেছেন, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করে দিয়েছে। তো এখন এই যে সব কথাগুলো শুনছেন না এখন ওদের, এটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। যেটা ওরা করতে চেয়েছিল দলীয় ক্যাডার বসিয়ে যাদের একটা পদ তৈরি করে দিয়ে যা ইচ্ছা করে দেওয়া, কেটে দেওয়া, বৈধ ভোটারদের হ্যারাস করা, এখন জুডিশিয়ারি থেকে অফিসাররা যাওয়ায় ওদের সেই গুড়ে বালি হয়েছে। এবার মূলত সার্বিকভাবে ফলে ওরা একটু দিশাহীন হয়ে পড়েছে, সেই কারণে এখন এই অবান্তর কথাগুলো বলছে শুভেন্দু অধিকারী। পুরো নথি ঝাড়াই বাছাই সবটা করবে বিচার বিভাগ এবং তারপরেও সেখানে তোমাদের আস্থা নেই অভ্র? দেখুন, তৃণমূল কংগ্রেস নাচতে নাচতে সুপ্রিম কোর্টে গেছিল অনেক আশা নিয়ে, 12টা প্রেয়ার নিয়ে। প্রেয়ারের মধ্যে ছিল যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে, মাইক্রো অবজারভারদের বাড়ি পাঠিয়ে দিতে হবে, হিয়ারিং করা যাবে না, লোকাল ডকুমেন্ট সব কিছু চলবে, এরকম আজগুবি প্রেয়ার ছিল। একটা প্রেয়ারও সুপ্রিম কোর্ট কানে তোলেনি, সবকটা রিজেক্টেড। বরং সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু স্টেট গভর্নমেন্ট কোনো রকমের কোঅপারেশন করছে না এবং জায়গায় জায়গায় আমরা এরকম দৃষ্টান্ত দেখছি যে এইআরওরা অভিযুক্ত হয়ে যাচ্ছে, তারা সাসপেন্ডেড হচ্ছে। সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে ইআরওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শেষ করতে দিন, হ্যাঁ, আমাকে একটু বলতে দিন। যেখানে বক্তব্য থাকবে কাউন্টার সেখানে বলতে হবে। হ্যাঁ, এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের উপর দায়িত্ব বর্তায়। এবার গোহারা হেরে যখন গেল তৃণমূল কংগ্রেস, তখন আর কি করবে? এখন নতুন নাটক করার চেষ্টা করছে, লিয়াজো অফিসারের নাম করে লোকজন ঢুকিয়ে ওই প্রসেসটাকে যদি ইনফ্লুয়েন্স করা যায়। আপনি তো নিজে একটু আগে বললেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2জন অফিসার ওখানে থাকতে পারে, মাইক্রো অবজারভার একজন, আরেকজন অন্য অফিসার। লিয়াজো অফিসারের কোনো জায়গা নেই, তাহলে লিয়াজো অফিসার থাকার কথা উঠছে কেন? আমরা তো সেই প্রশ্নই তুলেছি। মানে প্রথম থেকে ডেটা সেটা তো পুরো বিচারকরা স্থির করবেন, কারণ বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুপ্রিম কোর্ট তো স্থির করে দিয়েছে, ওটাই তো সুপ্রিম কোর্ট যেটা স্থির করে, সেখানে না কমিশন না রাজ্য সরকারের কোনো ক্ষমতা রয়েছে। তৃণমূলের এই নক্কার জন্য খেলাগুলো যেন ওখানে না হয়, পরিষ্কার বক্তব্য। কারণ প্রথম থেকে ডেটা এন্ট্রি অপারেটর দেয়নি এরা, জায়গায় জায়গায় বিএলওদেরকে থ্রেট করেছে। অশোক দাস নামক একজন বিএলও তো সুইসাইড করতে বাধ্য হলেন, এই তৃণমূলের একজন কাউন্সিলর এমন তাকে থ্রেট করলো, মানসিক চাপ দিল তার ফলে। আমরা এটা জায়গায় জায়গায় দেখেছি। এদের এমএলএ, এমপি, মিনিস্টাররা বারবার বলেছে বিএলওদেরকে গাছে বেঁধে পেটাবে, হাত পা ভেঙে দেবে, এই ধরনের এদের স্ট্যান্ড থেকেছে। বারবার বিভিন্ন রকম ভাবে এসআইআর প্রক্রিয়াকে এরা বন্ধ করার চেষ্টা করছে। দেখুন, আমি একজন বিএলওর মৃত্যুর কথা বললো, নিঃসন্দেহে বিএলওর মৃত্যু হয়েছে, পাশাপাশি যে ভোগান্তিগুলো কার্যত প্রতিদিন আমাদের দেখতে হয়েছে, কেউ স্ট্রেচারে শুয়ে আসছেন, কেউ নাকে নল নিয়ে আসছেন, কেউ নবতিপর বৃদ্ধ বা বৃদ্ধা কার্যত আসতে বাধ্য হচ্ছেন, এই রকম অবস্থায় আসতে হয়েছে। এইটাও কিন্তু সমানভাবে সত্যি, যেটা এই এসআইআর পর্বে শুনানির সময় আমাদের দেখতে হয়েছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে কলতান, আলটিমেটলি সুপ্রিম কোর্টকে এইরকম একটা সিদ্ধান্ত নিতে হলো যেটা 12টা রাজ্যের কোথাও হয়নি। সব জায়গায় কার্যত সুষ্ঠুভাবে একেবারে এসআইআর হয়ে 9টা জায়গাতে ফাইনাল ইলেকটোরাল রোল পর্যন্ত বেরিয়ে গিয়েছে। কিন্তু যে উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত এবং যেটা কার্যকর হচ্ছে, সেই একেবারে সুষ্ঠু একটা ভোটার লিস্ট, এইটা তো আমরা সবসময় চাই, সেইটা কত দ্রুত পাওয়া যেতে পারে? সুষ্ঠু ভোটার লিস্ট পাওয়াটা এবং এই সুষ্ঠু ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের আশঙ্কাটা,
সেটা গত কয়েক মাসে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। 28 তারিখে যে লিস্টটা বেরোবে, প্রাথমিক লিস্ট বেরোবে, তারপরে আরও অনেকের নাম ঢুকবে। ওই যাদের নাম ওইটার মধ্যে থাকছে না, তারা যে সবাই অনুপ্রবেশকারী কি সবাই রোহিঙ্গা ইত্যাদি সেরকম তো ব্যাপার নয়। ফলে তাদের মধ্যে আবার একটা নতুন বাড়তি আশঙ্কা তৈরি হবে। আবার এই যে জুডিশিয়াল স্তরের যারা আছেন তারা এগুলো চেক করবেন বলে বলা হচ্ছে, আমাদের নিশ্চয়ই মনে থাকবে অতীতে আমরা টিভিতে দেখেছি যে নির্দিষ্ট বিচারপতিকে ধরে তার বাড়ির সামনে কি সব পোস্টারিং ইত্যাদি ইত্যাদি করা হয়েছিল, কারণ হয়তো তাকে কোনো বার্তা দেওয়ার দরকার ছিল কোনো নির্দিষ্ট গোষ্ঠী সংগঠনের পক্ষ থেকে। আজ অবধি ওই মামলার তদন্ত হয়নি। ফলে এক্ষেত্রেও যারা যে নতুন অফিসাররা জুডিশিয়ারির তারা এই দায়িত্বটা পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও নতুন করে এই ধরনের কোনো চাপ সৃষ্টির চেষ্টা হবে কিনা। বিভিন্ন লোকজন সোশ্যাল মিডিয়াতে লিখছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিচ্ছেন যে কোথায় নাকি 7 জন লোককে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের নাম ছিল, এরা ওই নাম নিতে চায়নি, নানা রকম সত্যি মিথ্যে খবর রটাচ্ছে। কিন্তু কোথাও একটা গিয়ে তো মানুষকে ভরসা করতে হবে যে বাবা তাহলে আমার নামটা চেক হবে কি হবে না, এটা একটা ঠিকঠাক লোক করবে। সেই গোটাটা নিয়ে যদি আজকে একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হয় গোটা 12টা রাজ্যের মধ্যে একমাত্র একটা রাজ্যে, পুরো মেসির মতো, মেসিও ভারতবর্ষে অনেক জায়গায় গেছিলেন, গন্ডগোলটা আমার এখানেই হয়েছিল। আর এই গন্ডগোলের ফলে একেবারে মূল প্রশ্ন হচ্ছে নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক একমাত্র রাজ্যে এই ঘটনা ঘটছে, কিন্তু পাশাপাশি সমানভাবে আমরা এই আস্থাটা রাখি যে শেষ পর্যন্ত সুষ্ঠু অবাধ একটা ভোটার লিস্ট ত্রুটি মুক্ত সেটা পাবো, যার উপরে 26-এর বিধানসভা নির্বাচন হবে। পাশাপাশি আজকে আলোচনা হতে চলেছে সন্ধ্যে 7টায় যেটা বাহিনী নিয়ে। দেখুন, আমাদের রাজ্য হচ্ছে ব্যতিক্রমী, সেটা এই এসআইআর পর্বে জুডিশিয়ারির এগিয়ে আসা বলুন বা ভোট হিংসার কথা বলুন। এখন প্রশ্ন হচ্ছে বিশ্বনাথে যে এত আগে ভাগে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, কিছুক্ষণের মধ্যে বৈঠকও শুরু হতে চলেছে, এই ভোট হিংসার চেনা ছবিটা বদলাবে বলে মনে হচ্ছে আপনার? গতকাল কোচবিহারের নাটাবাড়িতে 2 জন বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেস পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে, হাসপাতালে ভর্তি। দক্ষিণ দিনাজপুরের তপনে সিপিএম এর 2 জন কর্মীকে মারধর করছে। এগুলো আমি বলছি না, আনন্দবাজার পত্রিকার 3 নম্বর পেজটা খোলো। ক্যানিং পূর্বে তৃণমূলেরই বিধায়ক, তিনি আক্রান্ত। ফলে পশ্চিমবাংলাতে প্রতিদিন এভরিডে ভায়োলেন্স যেটা হয়, এবং তার সাথে সাথে যে ধরনের বোমা গুলি বন্দুক চারিদিকে ছড়িয়ে আছে, আর যে তোমার গিয়ে পেশাটা, রাজনীতিটা হলো পেশা, যে কোনো মূল্যে আমাকে জিততে হবে, নাহলে আমার পেশাটা আমি হারিয়ে ফেলব, আমার রোজগার কমে যাবে। ফলে যে কোনো মূল্যে জিততে হবে, তাতে যদি বোমা গুলি বন্দুক লাগে আমাকে নির্বাচনে ব্যবহার করে জয়ী হতে হবে। এই যখন পরিস্থিতি, সেখানে কিন্তু তোমাকে আমি বলছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে, অতীতের অভিজ্ঞতা বলছে কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি ঘুরে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করা হয়, নামে কেন্দ্রীয় বাহিনী থাকে, তোমরা খবর করো, আমরা ব্যাখ্যা দেই, বিশ্লেষণ দেই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যারা মানে হিংসা দিয়ে ভোট জয় করে, তারা কিন্তু হিংসার আশ্রয় নিয়েই ভোটটা করায়। ফলে আমরা আমাদের অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে কি করে মিস ইউজ হয়। এই 2024-এর পঞ্চায়েত নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচনে তোমাদের মনে থাকতে পারে যে কলাইকুণ্ডাতে নামিয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে শিলিগুড়িতে। একেবারে এইটা নিঃসন্দেহে দেখার বিষয় যে কেন্দ্রীয় বাহিনী ম্যানেজড হচ্ছে নাকি যারা দুর্বৃত্তরা হিংসার ঘটনা ঘটায় ভোটের সময় তাদের ম্যানেজ করছে কেন্দ্রীয় বাহিনী, এইটা লাখ টাকার প্রশ্ন। একটা ছোট্ট বিরতির পর পরবর্তী আলোচনায় ফিরছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।